নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে। ডার্বির আগে কি খবর ইস্টবেঙ্গল শিবিরে, ডার্বির প্রস্তুতি কীরকমভাবে নিতে চলেছে অস্কার, সেই সব আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। আইএসএল এর পয়েন্ট টেবিল টপ 6-এ যাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে ইস্টবেঙ্গলের কাছে, সেটা নিয়ে কথা বলবো। তার সাথে সাথে নতুন বিদেশিকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল অস্কার, সে কি ডার্বি খেলবে, কি আপডেট রয়েছে তাকে নিয়ে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে। খুবই ইম্পর্টেন্ট ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু আইএসএল এর পয়েন্ট টেবিল নিয়ে, তো ম্যাচ উইক 15 কমপ্লিট হয়ে গেছে। আজ থেকে কিন্তু ম্যাচ উইক 16 শুরু হতে চলেছে। তার আগে কীরকম অবস্থা রয়েছে বাংলার তিন প্রধানের। প্রথমে আমরা কথা বলি একটু মোহামেডানকে নিয়ে। আইএসএল এ প্রথমবারের জন্য তারা খেলছে এবং তাদের আইএসএল এর অভিযান কিন্তু একদমই ভালো হয়নি। তারা 14টা ম্যাচ খেলে নিয়েছে, মাত্র একটা ম্যাচে জিততে পেরেছে, 4টে ম্যাচ ড্র করেছে, আর 9টা ম্যাচ কিন্তু তারা হেরেছে এবং গোল করেছে মাত্র 5টা, গোল খেয়েছে 22টা, -17 তাদের গোল ডিফারেন্স হয়ে গেছে। পয়েন্ট টেবিলে সবার নিচে 7 পয়েন্ট নিয়ে রয়েছে। আর যদি বাংলার অপর প্রধান ইস্ট বেঙ্গলের কথা বলি, ইস্ট বেঙ্গল কিন্তু তারা 14টা ম্যাচ খেলেছে, 4টে ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ ড্র করেছে, 8টা ম্যাচ হেরে গেছে, গোল করেছে তারা 16টা, গোল খেয়েছে 20টা, তাদের গোল ডিফারেন্স -14 এবং পয়েন্ট টেবিলের কিন্তু তারা 11 নম্বর পজিশনে রয়েছে 14 পয়েন্ট নিয়ে। এরপর যদি বাংলার আর এক প্রধান মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে কথা বলি, 14টা তারাও ম্যাচ খেলেছে, তারা কিন্তু 14 ম্যাচের মধ্যে 10টা ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ ড্র করেছে, আর 2টো ম্যাচ কিন্তু তারা হেরেছে। তারা কিন্তু 29টা গোল করেছে, 13টা গোল হজম করেছে, গোল ডিফারেন্স কিন্তু +16 রয়েছে এবং পয়েন্ট 32 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একদম শীর্ষস্থান দখল করে রেখেছে মোহনবাগান সুপার জায়েন্ট। তো এই জায়গা থেকে মোহামেডানের যাওয়ার সম্ভাবনা টপ 6-এ নেই বললেই চলে। যে প্রচুর হিসাব করতে হবে, খাতা পেন ছিঁড়ে ফেলতে হবে, তবে যদি হিসাব মেলে, এবং সেই হিসাব মিলিয়ে অন্তত টপ 6-এ যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এবার যদি আমরা ইস্ট বেঙ্গলের কথা বলি, ইস্ট বেঙ্গলের কিছুটা সম্ভাবনা রয়েছে, তাতে ওই খাতা পেনে সম্ভাবনা। অনফিল্ড কি হবে সেটা তো পরের কথা, কারণ লাস্ট ইয়ার যদি আমরা পয়েন্ট টেবিলের দিকে তাকাই, তো লাস্ট ইয়ার কিন্তু একটা দল কম খেলেছিল, এবারে কিন্তু মোহামেডান অ্যাড হয়েছে। লাস্ট ইয়ার কিন্তু 22 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে কিন্তু চেন্নাই এফসি টপ 6-এ কোয়ালিফাই করেছে। এবারে যেহেতু একটা দল বেড়েছে, আরও 2টো ম্যাচ বেশি হচ্ছে, তো সেক্ষেত্রে আমি যদি ধরে নিই আরও 3টে পয়েন্ট লাগবে, তো সেক্ষেত্রে 30 পয়েন্টে কিন্তু টপ 6-এ কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে। তো 30 পয়েন্টে যেতে গেলে ইস্ট বেঙ্গলের এখনও 16টা পয়েন্ট লাগবে। হাতে ম্যাচ বাকি রয়েছে 8টা মতন, তো প্রতি ম্যাচেই বলতে গেলে পয়েন্ট লাগবে। তো সেক্ষেত্রে খাতায় কলমে হয়তো সুযোগ রয়েছে, কিন্তু অনফিল্ড পারফরমেন্স করে সেই জায়গায় পৌঁছানোর কাজটা কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, এবার ইস্ট বেঙ্গল কিন্তু মাঝপথটা ভালো করেছিল, তারা মাঝখানের দিকে কয়েকটা ম্যাচ জিতছিল, কারণ প্রথম 6টা ম্যাচে তো তারা পয়েন্ট পায়নি, তারপরে 7টা ম্যাচে কিন্তু 14 পয়েন্ট পেয়েছিল। তো সেক্ষেত্রে 16 পয়েন্টটা পাওয়া যেতে পারে, একদমই অসম্ভব নয়, কিন্তু সেটা প্লেয়ারদের করতে হবে। ওইভাবে মাঠের বাইরে থেকে বলে দেওয়া সম্ভব নয় যে হ্যাঁ কোয়ালিফাই করবে বা কোয়ালিফাই করবে না। এখনও হাতে সুযোগ রয়েছে, এখনও হাতে পয়েন্টের খেলা রয়েছে। যদি ভালো কিছু হয় তো সেখান থেকে অবশ্যই সুযোগ তো রয়েছে, এখনই তাদের সুযোগ শেষ হয়ে যাচ্ছে না। আর মোহনবাগান তো টপ 6-এর জন্য ফাইট করছে না, মোহনবাগান ফাইট করছে ভাই লিগ শিল্ডের জন্য। আরও একবার লিগ শিল্ড পাওয়ার জন্য কিন্তু ফাইট করছে, এবং লিগ শিল্ডের দৌড়ে কিন্তু মোহনবাগান বেশ কিছুটা অ্যাডভান্টেজ পজিশানে রয়েছে। বেঙ্গালুরুর থেকে কিন্তু 5টা পয়েন্ট বেশি পেয়ে রয়েছে, তো ওভারঅল কিন্তু ভালো জায়গায় মোহনবাগান রয়েছে। তো পয়েন্ট টেবিল নিয়ে অনেকেই আলোচনা করতে বলছিলে, তো মোটামুটি একটা বেসিক ধারণা দিলাম। আরও সামনের দিনে যত ম্যাচ এগোবে তত কিন্তু পয়েন্ট টেবিল জমে যাবে। এরপর যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের ডার্বির প্রস্তুতি নিয়ে, তো কালকে মূলত ইস্টবেঙ্গল প্লেয়ারদের রেস্ট দেওয়া হয়েছিল, বিশ্রাম দেওয়া হয়েছিল, হালকা জিম সেশন হয়তো করেছে, কিন্তু আজ থেকেই ডার্বির প্রস্তুতি শুরু করে দিতে চলেছে কোচ অস্কার ব্রুজন। এবং ডার্বিতে মোটামুটি যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা তো খেলবে, কিন্তু বিশেষ নজর থাকবে আনোয়ার আলীর দিকে। বেশ কিছু জায়গা থেকে যেরকমটা শোনা যাচ্ছিল যে আনোয়ার আলী নাকি ছিটকে যাবে, তবু আমরা জানিয়েছিলাম যে ছিটকে যাওয়ার সম্ভাবনা কম। যেরকমটা শীর্ষকর্তা বা
ক্লাব ম্যানেজমেন্ট সূত্রে জানা যাচ্ছিল যে হ্যাঁ তার ইনজুরি রয়েছে, 2-1 দিন রেস্ট নিলে কিন্তু সে ফিরবে। আজকে থেকে অনুশীলন শুরু হচ্ছে, সেখানে আনোয়ার আলী আদেও অনুশীলনে যোগদান করতে পারছে কিনা, তার কন্ডিশন কীরকম রয়েছে সেই দিকে নজর থাকবে। আনোয়ার না থাকলে ইস্টবেঙ্গলের অবস্থা আরও অনেক বেশি খারাপ হবে, তো সেই দিকে নজর থাকবে কি পরিকল্পনা করছে অস্কার আনোয়ারকে নিয়ে। তার সাথে সাথে যেরকমটা শোনা যাচ্ছে সাউল ক্রেসপো সে কিন্তু আজকে ভোর রাতে কলকাতায় চলে এসেছে, তারও কিন্তু আজকেই অনুশীলনে নামার কথা রয়েছে। এবার কোচ যেরকম জানিয়েছিল প্রথম দিকে তাকে হয়তো ডার্বি ম্যাচ বা গোয়া ম্যাচে পাওয়া যাবে, আবার ম্যাচ শেষে যেটা শেষ ম্যাচ গেল শেষ ম্যাচের পর আবার জানালো যে না তার ফিরতে এখনও 1 মাস লেগে যাবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যদি এইভাবে মানে প্লেয়ার ছিটকে যায় তো সেটা কিন্তু আরও চিন্তার কারণ। তো এই দুজন প্লেয়ারের দিকে কিন্তু আজকে বিশেষ নজর থাকবে যে তারা কীরকম অবস্থায় রয়েছে, তাদের আদৌ পাওয়া যাবে কি না। তো তারপর তো ডার্বি নিয়ে পরিকল্পনা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার রিচার্ডকে নিয়ে। তো রিচার্ডের নাম ঘোষণা হয়ে গেছে, সমস্ত আপডেটই কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। এবার কিন্তু কোচ অস্কার ব্রুজন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে রিচার্ডকে নিয়ে। সেটা হচ্ছে তোমরা যদি আইএসএল এর ওয়েবসাইটে যাও রিচার্ডের নাম কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছে। এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার, কারণ সেই প্লেয়ার আসবে তারপর তার রেজিস্ট্রেশন কবে হবে অত কিছু ভাবনা চিন্তা না করে তার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তাকে কিন্তু এবার আমরা নাম্বার 7 নম্বর জার্সি পরে দেখতে পাবো, তার জার্সি নম্বর কিন্তু 7 দেওয়া হয়েছে। এবং আমরা অনেক সময় দেখি প্লেয়াররা এলে তাদের মেডিকেল টেস্টের পরই তাদের মূলত রেজিস্টার করানো হয়। খুব সম্ভবত তার মেডিকেল টেস্টও ক্লিয়ার রয়েছে, মেডিকেলি সে ফিট, এবং যেহেতু সে জাস্ট কিছু মাস খেলেনি, তার আগে তো খেলছিল এবং ধারাবাহিক অনেক ম্যাচ খেলেছে, লাস্ট ইয়ারে 25টা মতন ম্যাচ খেলেছে। তো ওভারঅল কিন্তু তার দিক থেকে সে ফিট রয়েছে, এটা একটা পজিটিভ দিক। এবার সে ডার্বি খেলবে কিনা, কবে আসবে সেই নিয়ে সকলের মনে প্রশ্ন। দেখো আজকে 8 তারিখ, 11 তারিখে ডার্বি, যেরকমটা আমার কাছে রিপোর্ট এসেছে তো সেক্ষেত্রে ডার্বি খেলার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে কিন্তু তার আসতে পারে সেরকম শোনা যাচ্ছে, কিন্তু ডার্বি খেলার সম্ভাবনা নেই বলেই ধরা হচ্ছে। যদি কোনো রকম কিছু বিশেষভাবে তাকে নিয়ে আসা যায়, যদি কিছু করা যায়, সেরকম যদি কোনো স্পেশাল আপডেট আসে সেটা কিন্তু তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দেব। কিন্তু আজকের দিনে আমি যখন ভিডিও বানাচ্ছি সেই মুহূর্ত পর্যন্ত তার ডার্বি খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।